ইস, চোখে মুখে কি ভয়ানক অবস্থা করেছো রোদ। এইভাবে কেউ কাঁদে নাকি? তোমার কান্না দেখে তো মনে হচ্ছে বেঁচে দিচ্ছি তোমায়। পাগলি, আমি তো আছি, চিন্তা কেন করছো? তোমায় বলেছি না, তোমার সব চিন্তা আমায় দিয়ে দাও। তোমার বাবার রাজ্য থেকে প্রিন্সেস নিয়ে যাচ্ছি আমার রাজ্যে রানী করবো বলে। আমার কতটুকু সামর্থ্য আছে সেটা তো আমি জানি না, কিন্তু তোমার মুখে হাসি ফোটানোর জন্য ভালোবাসাটা আছে যথেষ্ট। কি, আছে না? আমি মিষ্টি হেসে ওনার বুকে মাথা লুকালাম। মাথা নেড়ে মৃদুস্বরে বললাম, হুম, আছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মামুর বাড়ি। এখন থেকে যে বাড়িটার নাম হয়ে গেল শ্বশুর বাড়ি, আমার শ্বশুর বাড়ি। আপু আর মামানি মিলে বরণ করলেন আমায়। পুরো বাড়িটা অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে। মামানি আমার হাত ধরে নিয়ে বসালেন সোফায়। আমার পাশের সোফায় বসে আছেন শুভ্রর এক ঝাঁক বন্ধু, রোহন ভাইয়া, সাব্বির ভাইয়া, নীলি আপু, সবাই। তাদের অদ্ভুত অদ্ভুত সব কথার কিছু বুঝতে পারছিলাম না, আর কিছু না বুঝেই মাথা নিচু করে বসেছিলাম। শুভ্র এতক্ষণ ধরে কাছে ছিলেন না। বাড়িতে ঢুকেই কোথায় হারিয়ে গিয়েছিলেন কে জানে। ওনাকে সিঁড়ি দিয়ে নামতে দেখেই ফোড়ন কাটার মতো বলে উঠলেন রোহান ভাইয়া, আহা, আমাদের হিরো চলে আসছে। তা শুভ্র, আমরা কিন্তু ভাবতেও পারিনি যে তোর মতো একটা পুলা চোর খেয়ে প্রেমে পড়ে যাবে। শুভ্র হাসলেন। রোহান ভাইয়ার কাঁধ ঝাঁকিয়ে বলে উঠলেন, ভাবতে তো আমরাও পারছি না যে লিলি তোর মতো একটা ডাফারকে বিয়ে করবে। কথাটা বলতেই চারপাশ থেকে একসাথে সবাই হেসে উঠল। রোহন ভাইয়া মুখ কালো করে বললেন, হেসে নাও মামা, হেসে নাও। আজকে রাতে যা হবে না, কাল সকালে উঠে আফসোস করবে। সে পরে দেখা যাবে দোস্ত, আমি মেন্টালি প্রিপেয়ার। বাসর ঘরের ফ্রেন্ডে ডিস্টার্ব করার হক আছে, করতেই পারিস, ইটস নট এ বিগ ডিল। এনিওয়ে, প্রচুর গরম লাগছে, তোরা কেউ ঠান্ডা খাবি? ওয়েট, ওই রাহুল, জি ভাই। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের সাথে বসে আড্ডা দে, আর আসার সময় কয়েকটা কোক নিয়ে আসিস তো, ফ্রিজেই আছে। আচ্ছা ভাই। রাতুল ভাই কোক আনতে সবার মধ্যে একরকম টানাটানি পড়ে গেল। শেষে দুটো কম হওয়ায় রাতুল ভাইয়া আবারও গিয়ে শুভ্র আর তার জন্য কোক আনলেন। কিছুক্ষণ যেতেই শুভ্র এবং রাতুল ভাই বাদে সবকটা হাই তুলতে লাগলেন। আমি অবাক চোখে তাকিয়ে ওদের কাণ্ড দেখে যাচ্ছি। হঠাৎ সাব্বির ভাই হাই তুলতে তুলতে বলে উঠলেন, কি রে, এত ঘুম পাচ্ছে কেন হঠাৎ? আমারও। ওদের কথায় মিষ্টি হেসে চোখ টিপলেন শুভ্র। হাসি মুখেই বলে উঠলেন, বাচ্চারা, যা গিয়ে ঘুমো, অন্যের বাসরে ও কিছুকে মারতে নেই বৎস। শালা, তুই আসলেই হারামি। কই ভাবছিলাম তোকে ঘুমের পিল খাওয়াবো, আর তুই উল্টো আমাদের খাইয়ে দিলি। তোমাদের বোঝা উচিত ছিল বৎস যে আমি তোমাদের থেকে কয়েক ডিগ্রি ওপরে। যাও, এবার গিয়ে ঘুমাও। কাল সকাল 10টা-11টার আগে তোমাদের কারোর চোখ খুলছে না, আমি শিওর। শুভ্রকে গালি দিতে দিতে কেউ কেউ রুমের দিকে গেল, তো কেউ সোফাতেই শুয়ে পড়ল। আমি চরম বিস্ময় নিয়ে ওনার দিকে তাকিয়ে আছি। উনি কোক মুখে নিতে নিতে আমার দিকে তাকিয়ে বাম চোখটা টিপে দিয়ে অন্যদিকে তাকালেন। তখনই এক ঝাঁক মেয়েরা এসে ঘিরে ধরল আমায়। আমাকে নিয়ে হাঁটা দিল বাসর ঘরের উদ্দেশ্যে। ধুরু ধুরু বুক নিয়ে এগিয়ে যাচ্ছি আমি। ওই রুমটাতে এর আগেও আমি অনেকবার এসেছি, কিন্তু তবুও কিছু আছে, একদম অন্যরকম কিছু একটা। ঘরের চৌখাটে পা দিতেই কেঁপে উঠলাম আমি। পুরো ঘরটা লাল গোলাপ আর বেলি ফুলের সুবাসে মাতাল হয়ে আছে। ঘরের দুকোনায় জ্বালানো মোমবাতির লাল আলোতেও চারপাশটা হয়ে উঠেছে কোনো এক মায়াপুরী। আমি ধীর পায়ে এগিয়ে গিয়ে খাটে উঠে বসলাম। চারপাশে হাসি মজা কানে আসছিল, ঠিক তার থেকেও বেশি কানে আসছিল আমার ছুটে চলা ওই হার্টবিট। কতক্ষণ ভেবে বসেছিলাম জানি না, তবে এক সময় অপেক্ষার পালা শেষ করে শুভ্র এলেন। দরজাটা লাগিয়ে আমার পাশে বসতেই গলা শুকিয়ে এলো আমার। উনি হেসে বললেন, সালাম করবে না আমায়? ওনার কথায় ফটফট উঠে দাঁড়িয়ে ওনার পা ছুতেই মাথায় হাত রেখে বললেন, আশীর্বাদ করি বৎস, শতকন্যার জননী হও। কথাটা বলেই দুষ্টুমি ভরা হাসিতে মেতে উঠলেন উনি। আমি শুধু অবাক চোখেই তাকিয়ে আছি।
মনে হচ্ছে গলায় যেন স্টেপলার লাগিয়েছে কেউ। গলা দিয়ে স্বরই বের হচ্ছে না। উনি হাসি মুখেই আমাকে টেনে তুলে পরম আবেশে বুকের সাথে জড়িয়ে নিলেন আমায়। আমিও বাধ্য কিশোরীর মতো পড়ে রইলাম ওনার বুকে। ওনার গরম নিঃশ্বাসের বর্ষণ কাঁপিয়ে ফিসফিসিয়ে উনি বলে উঠলেন, আজই শেষ, এরপর কখনো পাঁচুয়ে সালাম করো না আমায়। এই বিষয়টা একদম ভালো লাগে না। তার থেকে মুখে সালাম দিও, পায়ে ধরে কখনো নয়। আমার কোনো সারা শব্দ না পেয়ে দু হাতে টেনে সামনে দাঁড় করালেন আমায়। কপালে একটা গভীর চুমু দিয়ে হাত ধরে এনে দাঁড় করালেন বারান্দায়। চারিদিকে জ্যোৎস্নার হলদে আলো। উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, আমার খুব ইচ্ছে ছিল পূর্ণিমার রাতে বাসর করব। চারদিকে থাকবে উজ্জ্বল চাঁদের আলো। সেই ইচ্ছেটা পূরণ না হলেও চাঁদ মামা কিন্তু কৃপণতা করেনি রোদ পাখি। দেখো চারদিকে কি উজ্জ্বল জ্যোৎস্না। আমি মুগ্ধ দৃষ্টিতে চারিদিকে দেখছি। বিধাতার এক অনন্য সৃষ্টি হলো এই চাঁদের আলো। তার আরেকটা অনন্য সৃষ্টি হলো স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা। স্বামী শব্দটা যেন কত আপন, কত ভালোবাসাময়। আমার পাশে জ্যোৎস্নার আলোয় ডুবে যে ছেলেটি দাঁড়িয়ে আছে, সে আমার স্বামী। এই একটা শব্দই প্রতিটি মেয়ের হৃদয় কাঁপিয়ে দিতে যথেষ্ট। কোমরে ঠান্ডা কিছু অনুভব করায় ঘোর কাটলো আমার। কোমরের দিকে তাকাতেই বুঝলাম শুভ্র হাঁটু গেড়ে নিচে বসে কিছু একটা লাগাচ্ছেন আমার কোমরে। আমি তাকাতেই মিষ্টি হেসে বলে উঠলেন, তোমার বাসর রাতের উপহার। উনি উঠে দাঁড়িয়ে আমার দুহাত নিজের হাতে নিয়ে চোখ রাখলেন চোখে। নেশামাখা চোখে বলে উঠলেন, তোমার দেনমোহরের সব টাকা কিন্তু পরিশোধ করে দিয়েছি রোদ পাখি। তোমার হাতে পৌঁছেছে কিনা জানি না, তবে পরিশোধ করা হয়ে গেছে। তুমি দেখে নিও, ওটা তোমার অধিকার। এত টাকা দিয়ে কি করব আমি? তোমার যা ইচ্ছে। ওনার এমন শীতল কণ্ঠে আবারও কেঁপে উঠলাম আমি। মাথাটা উঁচু করে ওনার দিকে তাকাতেই নেশাভরা কণ্ঠে উনি বলে উঠলেন, আই ওয়ান্ট ইউ রোদ পাখি। ওনার কথায় লাজুক হেসে বুকে মুখ লুকলাম আমি। উনি হুট করেই কোলে তুলে নিয়ে কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন, আজ জ্যোৎস্নার হলদে আলোয় ভালোবাসা মেশাবো রোদ পাখি, এক পৃথিবীর ভালোবাসা। আমি চুপচাপ বুকে মুখ গুজে পড়ে আছি। ওনার গায়ের মাতাল করা ঘ্রাণ আমার চোখে মুখে। জ্যোৎস্নায় রাঙা হয়ে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হবে আজ। শুরু হবে জীবনের নতুন এক পর্ব, খানিকটা পরিপূর্ণতার গল্প। আজানের শব্দে ঘুম ভেঙে গেল আমার। রুমময় আবছা অন্ধকার, গায়ের সাথে লেপ্টে আছে অন্য কারো শরীর। মাথা তুলে মানুষটার দিকে তাকালাম। ঘুমের মাঝেও ওনাকে কি নিষ্পাপটাই না লাগছে, একদম বাচ্চাটা। কথাটা ভেবেই মুচকি হেসে ওনার কপালে চুমু এঁকে দিলাম আমি। চুলগুলো বার কয়েক এলোমেলো করে দিতেই চোখ বন্ধ রেখেই মুচকি হাসলেন উনি। হাতের বাঁধনটা আরো শক্ত করে পেঁচিয়ে নিয়ে ঘুম ঝরানো কণ্ঠে বলে উঠলেন, ঘুমাও রোদ পাখি। আমি ভুরু কুঁচকে ওনার দিকে তাকানোর আগেই আবারও ভারী নিঃশ্বাসের শব্দ এলো কানে। একটা মানুষ এত জলদি ঘুমোতে পারে বুঝি? ওনার হাতটা সরিয়ে কোনো রকমে উঠে দাঁড়ালাম আমি। লম্বা একটা শাওয়ার নিয়ে নামাজ শেষে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। চারপাশে ফ্যাকাশে আলো, আর আমার চোখে রঙিন স্মৃতির ঝিলিক। শুভ্রর সাথে প্রথম দেখা, ওনার গালে চর বসিয়ে নিজেও একরাম চর খাওয়া, ক্যান্টিনে পানি ছোড়া, লাইব্রেরিতে শুভ্রর ঠোঁটের প্রথম ছোঁয়া, কত খুনসুটি। আমার কথা বন্ধ হয়ে যাবার পর ওনার করা দুষ্টুমি, হুট করে শুভ্রর বউ হয়ে যাওয়া, সব কিছুই যেন একটা স্বপ্ন ছিল। ক্রাশ তো আমি আগেই খেয়েছিলাম, কিন্তু ভালোটা উনিই আগে বেসেছেন। এতটা ভালোবেসেছেন যা হয়তো কখনো কল্পনাই করতে পারিনি আমি, আর হয়তো পারবও না। আসলে ছেলেরা হয়তো এমনই হয়, যারা ভালোবাসতে জানে তারা নিজের সবটা দিয়েই ভালোবাসে তার প্রেয়সীকে। ভালোবাসতে তো সামর্থ্যের প্রয়োজন হয় না, ভালোবাসতে ভালোবাসাটার প্রয়োজনই সবচেয়ে বেশি। তাদের ভালোবাসায় পাগলামোটা সব সময় থাকে, কখনো তা থাকে সুপ্ত তো কখনো প্রকাশিত।
আমার ভাবনার মাঝেই দরজায় কড়া নাড়ল কেউ। উকি দিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 8টা বাজে। এত তাড়াতাড়ি সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ঘড়িতে প্রায় 10:30 বাজে। শুভ্র এখনো বেঘরে ঘুমোচ্ছে। এদিকে সবাই এই নিয়ে কি হাসাহাসি। আমি তাকে 1000বার ডেকেও ওঠাতে পারিনি। ওনার এক কথা, ঘুমোতে দাও প্লিজ, দরকার হলে তুমিও ঘুমাও, তবুও ডিস্টার্ব করো না। ওনার কথা শুনে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল আমার। ইচ্ছে হচ্ছিল একটা কিক দিয়ে খাট থেকে নিচে ফেলে দিই, কিন্তু তা কি আর করা যাবে? স্বামী বলে কথা। শেষবার চেষ্টা করে ড্রয়িং রুমের সোফায় চুপচাপ বসে রইলাম আমি। রোহান ভাইয়ারা এই নিয়ে হাসিতে ফেটে পড়ছেন, আর ভেতরে ভেতরে রাগে ফেটে পড়ছি আমি। ঠিক 11টায় ঘুম থেকে উঠলেন উনি। শাওয়ার নিয়ে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েই রিসেপশনের কাজে লেগে গেলেন। আহা, মহাশয়ের কি ব্যস্ততা! ওনাকে যে সারাদিনের মাথায়ও পাওয়া যাবে না তা ঠিক বুঝে গেছি আমি। 12:30টার দিকে পার্লারে লোক এলো সাজাতে। এক ঝাঁক মেকআপ আর গোল্ডেন এবং ব্লু এর মিক্সিংয়ে একটা ভারী লেহেঙ্গা চড়িয়ে দেওয়া হলো গায়ে। 1টার দিকে স্টেজে নিয়ে যাওয়া হলো আমায়। শুভ্র আগে থেকেই বসেছিলেন। ওনার গায়ে নীল রঙের শেরওয়ানি, শেরওয়ানির গায়ে সোনালি সুতোর কাজ। ছেলেদের গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি, আর মেয়েরা পরেছে বিভিন্ন রঙের লেহেঙ্গা। শুভ্র একটু এগিয়ে এসে মিষ্টি হেসে হাত বাড়িয়ে দিলেন। আমি ওনার হাত ধরে সামনের দিকে এগিয়ে যেতেই পিছন থেকে কানে এলো খুবই পরিচিত একটি কণ্ঠ। এই সানশাইন, তোমায় খুব মিষ্টি লাগছে আজ। সাহেল ভাইয়ার কণ্ঠ শুনে আমি শুভ্র দুজনেই চমকে উঠলাম। শুভ্রর মুখটায় মুহূর্তেই রাজ্যের খুশি ভর করলো যেন। দুজনেই পেছন ফিরে তাকাতেই দেখি। এই গল্পের পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের পিকুর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরোটা দেখার জন্য।